এই বৃষ্টি বাদলের দিনেও যারা আমার মাকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, সত্য সুন্দরকে ধারণ করেন, তাদের অনেকেই আপনারা ছুটে এসছেন আজকের এই চলচ্চিত্র, এই প্রামাণ্য ছবিটির উদ্বোধনী অনুষ্ঠানে। আমি আপনাদের স্বাগত জানাই, প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। আমরা অনেক কৃতজ্ঞ। ছবিটি সূচনা হয় এমন করে, আমরা ভাবছিলাম না যে ছবিটা কবে শুরু হবে, বা সেই ইনিশিয়েটিভটা আমরা নেবার আগে, মানে পরিবার আমরা চিন্তা ভাবনা করছিলাম, সেটা মাথাতেই ছিল। কিন্তু তানভীর মোকাম্মেল উনি এলেন, আমার ছোট বোন রিমির সাথে দেখা করলেন, কথা বললেন যে ওনার উপর কিন্তু একটা ছবি হওয়া প্রয়োজন। কারণ আপনার বাবা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার সেই ক্রান্তি লগ্নে, যখন জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু তখন নেতৃত্বের অভাব ছিল। সেই রাজনৈতিক কাঠামোটাকে সংহত করে কূটনৈতিক পারদর্শিতার সাথে এবং পুরো মুক্তিযুদ্ধ সামরিক এবং বেসামরিক এই দুটো নেতৃত্বের মধ্যে অভূতপূর্ব মিলন ঘটিয়ে একটা দেশ উনি স্বাধীন করেছিলেন। তো ওনার যে একটা ভূমিকা রয়েছে, তার পাশাপাশি সৈয়দা জোহরা তাজউদ্দিন, উনি সেই দুঃসময় যখন বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান এবং 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয় জেলখানার অভ্যন্তরে। তাদের অপরাধ ছিল, তারা অন্যায়ের সাথে আপোষ করেননি, তারা মোশতাক সরকারে জয়েন করেননি, যারা সেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। তো সেই ক্রান্তি লগ্নে যখন আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়ল, আবারও দল, কর্মী, নেতা তারা দিশেহারা, তখন এই মহিলা, আমার মা, উনি আবার বাতি জ্বালালেন, উদ্বুদ্ধ করলেন। আমার একটা কথা এখন মনে আছে, আম্মা বারবার সেই সময়টা বলতেন, তোমরা কতবার আর মরবে, কতবার মরবে, মরলে একবারই মরো। তো সেটাতে নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠল। আমাকে একজন বলছিলেন যে বোধহয় ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা, উনি বলছিলেন যে সেই সময় কিশোরগঞ্জে যেতে তখন তো রাস্তাঘাট ছিল না, হাওড় এলাকা, সে সময় ব্রিজও ছিল না, কিছুই ছিল না রাস্তাঘাট, যে উনি অনেক পথ, প্রায় 7-8 মাইল পথ উনি হেঁটেছেন, তারপরে নৌকা করে সেই জায়গায় গিয়ে সব মানুষদেরকে উনি উদ্বুদ্ধ করেছেন। এমন একটা প্রত্যন্ত অঞ্চল নেই যেখানে জোহরা তাজউদ্দিন যাননি, এবং সেখানে প্রত্যেকটা ঘরে সেখানে উনি এই বার্তাটাই পৌঁছে দিয়েছেন যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাতে কি, ওনারা নেই কিন্তু আমরা তো আছি। এবং এই দলে গণতান্ত্রিক যে কাঠামো ছাড়া মুক্তিযুদ্ধের আদর্শটা ছিল গণতন্ত্র, যে মেধা, যোগ্যতা, চিন্তা চেতনা, উন্নত সেই চিন্তা চেতনার যে একটা সংঘবদ্ধ মিলনে একটা জাতি এগোতে পারে। তো সেটা যদি দল থেকে ঠিক না হয়, তাহলে কিভাবে সেটা জাতীয়ভাবে সেই নেতৃত্বটা কিভাবে আসবে, নতুন মানুষ কিভাবে আসবে, মানুষ কিভাবে সেই সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদার সেই সমাজ তারা খুঁজে পাবে, যদি দল থেকে সেই ডেমোক্রেটিক সেই স্ট্রাকচারটা যদি তৈরি না হয়। সেটার জন্য জোহরা তাজউদ্দিন অসম্ভব সংগ্রাম করেছে, যা আপনারা আজকে দেখবেন। যে এমনও হয়েছে যে পার্টির স্বার্থে উনি কিন্তু পদ ত্যাগ করেছেন, পার্টির স্বার্থে, কিন্তু পার্টির যে ইউনিটিটা বজায় থাকে। তো আমি মনে করি যে তাদেরই কন্যা হিসাবে আমি গর্বিত যে এটা তো সবার ভাগ্যে এরকম হয় না যে এমন একজন মানুষ যিনি স্বাধীনতা যুদ্ধের সেই
ক্রান্তি লগ্নে তিনি মুক্তিযুদ্ধের হাল ধরেছিলেন, আর এমন একজন মা যিনি সেই দলের সেই দিশেহারা অবস্থায় একটি দলের হাল ধরেছিলেন। আর আমার একটা কথা আমার মনে পড়ে যে উনি সবসময় বলতেন যে মুক্তিযুদ্ধটা হচ্ছে একটা নিউক্লিয়াস এবং এটা হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র। মুক্তিযুদ্ধটাকে কেন্দ্র করেই আমাদের সামাজিক স্ট্রাকচার, রাজনৈতিক স্ট্রাকচার এটা গড়তে হবে। এটা মুক্তিযুদ্ধের ওই চেতনার বাইরে না। আর চেতনাটা তো আমরা অনেক বলি, আসল চেতনাটা মানুষকে ভালোবাসা, চেতনাটা হচ্ছে জ্ঞানের চর্চা করা, চেতনা হচ্ছে সমাজে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলোই তো মুক্তিযুদ্ধের চেতনা। এই কথাটা উনি বারবার বলতেন। তো আমি যখন তানভীর মোকাম্মেল যখন এলেন প্রস্তাবটা নিয়ে যে আমরা এটা করতে চাই, মনে হয় এটা 2023-এর শেষে বা আর্লি 2024-এ, তখন আমরা বললাম যে এটা তো খুবই ভালো প্রস্তাব এবং তিনি সন্দীপ কুমার মিস্ত্রি এই তরুণ, ওনার নামটা প্রপোজ করলেন। তা আমি সন্দীপের নির্মিত ছবি দেখেছি আগে। সে খুব অত্যন্ত গভীর চিন্তাশীল তরুণ এবং আমার আরও ভালো লেগেছে তার মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্যাপক আগ্রহ এবং আমি খুব খুশি হয়েছি যে নতুন প্রজন্মের হাত দিয়ে হোক এরকম একটা সৃষ্টি। তো আমার অনেক প্রাণ ঢালা ধন্যবাদ তানভীর মোকাম্মেল এবং সন্দীপ কুমার মিস্ত্রির প্রতি, এবং এই মুক্তিযুদ্ধ জাদুঘরের যারা ডিরেক্টরস আছেন, বোর্ড অফ ট্রাস্টি যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রাণ ঢালা ধন্যবাদ। এখানে উপস্থিত আছে সেই বেগুনিয়া মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ যে যোদ্ধারা, মুক্তিযোদ্ধারা, তাদেরকে আমার স্যালুট। এবং বিশেষ করে আমি মেজর অবসরপ্রাপ্ত দিদার আতোয়ার হোসেনের প্রতি আমরা সবিশেষ কৃতজ্ঞ। উনিও আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন এই ছবির জন্য। এখন আসি আমার মার একটা কিছু কথা আমি জাস্ট শেয়ার করবো। উনি অনেক লিখতেন, মানে রাজনীতির বাইরেও, যে একটা মানুষ ওনার কাছে যখন রাজনীতির হালটা উনি ধরলেন, উনি যে সাহসিকতার সাথে, ভিশনের সাথে এগিয়ে নিলেন, এটা তো হঠাৎ করে হয়নি। আমরা হঠাৎ একজনের কাছে নেতৃত্ব দিলাম, কিন্তু এই নেতৃত্বটা হঠাৎ করে তো ওনার সেই ক্যাপাসিটিটা তৈরি হয়নি। এর জন্য বহু তিল করে একটা চর্চার বিষয় ছিল, মননশীলতার বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল। উনি কেমন মানুষ ছিলেন। উনি ছোটবেলায় স্পোর্টসে, আমি ওনাকে মনে করি রেনেসান্স মুভমেন্ট, তার বহুমাত্রিক তার প্রতিভা ছিল। উনি একসাথে যেমন খুব সাংঘাতিক, খুব ভালো, উনি কিন্তু হর্সব্যাক রাইডিংয়ে খুব এক্সপার্ট ছিলেন, লং জাম্প, হাই জাম্প, মানে যা স্পোর্টস, সাঁতার, সব কিছুতেই ওনার মানে সবসময় উনি ফার্স্ট হতেন। লিখতেন খুব চমৎকার। আবার দেখেছি যে কলেরা হচ্ছে ছোটবেলায়, খুব ওদের বাড়িতে কেউ যাবে না, ওখানে উনি যে সব পরিষ্কার করছেন, সেবা করছেন, মানে সেবাটা ওনার জীবনের ধর্ম ছিল। আর ছোটবেলায় যখন মানে আমাদের মধ্যে যে ধনী কাকে বলে, এটা সংজ্ঞাটা উনি যেভাবে দিয়েছিলেন, আমি তো এখনো মনে ধারণ করি। যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন স্কুল থেকে আমাকে একটা পুর ফান্ডের একটা আবেদনপত্র পাঠিয়ে দিল। এটা হচ্ছে যারা যারা গরিব তারা এটাতে আবেদন করতে পারে। তখন আমরা তো সরকারি স্কুলে পড়তাম, স্কুলের বেতন ছিল 5 টাকা, কিন্তু সে সময় 5 টাকা অনেক ব্যাপার, কারণ তখন ইলিশ মাছের দাম ছিল ধরেন 1 টাকা 1.5 টাকা। তো তখন সে তো বলল যে তোমার বাবা এখন জেলে, তো তাহলে তুমি ওরা জানে যে আমাদের বেশ অর্থনৈতিক কষ্ট চলছে, এটা তোমার মাকে দিও। তা আমি যখন নিয়ে আমার মার কাছে দিলাম যে আম্মা এটা একটা পুর ফান্ডের আবেদনপত্র, আম্মা ওটা পড়ে হেসেই কুটি কুটি, কিন্তু অবস্থা। আম্মা বলল তোমার কি মনে হয় আমরা গরিব? আমরা বলছি হ্যাঁ তাই তো, টিচার তো বললো যে আমরা গরিব। তখন আম্মা বললেন শোনো, আমরা তো অনেক রিচ, ধনী, তো তাই মানে হ্যাঁ, কারণ যার সব আছে ধরে রাখে সে সবচেয়ে গরিব।
আর যার নেই তাও দিয়ে যায়, সে সবচেয়ে ধনী। তো তোমার বাবা তো সব দিয়ে 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 দিয়েছে দেশের জন্য, তো বলো তো কয়েকজন মানুষের বাবা ওটা করতে পারে? তো তখন আমি বুঝলাম বৃত্ত নয়, চিত্তই শ্রেষ্ঠ। যে আর্লি চাইল্ডহুড এডুকেশনে যেটা বলে যে জন্মের প্রথম 7-8 বছর একটা শিশুর বর্ধনের জন্য খুবই, বিকাশের জন্য, মানসিক নৈতিক বিকাশের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর ওই ভূমিকায় কিন্তু খুব ভালো একটা ভূমিকা রাখে বিশেষত মা, কারণ মাই তো একটা শিশুর প্রথম শিক্ষক। তো সেটাই তার মধ্যে ছিল সেই জোরটা। আর ওনার লেখার একটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। উনি উদয়ের পথে নাম দিয়ে 72 সাল থেকে একটা লেখা লিখেছেন। লেখাটা এখন কিন্তু 1000 পৃষ্ঠা, লেখাটা বই হিসাবে পাবলিশ হয়নি। ওটা থেকে কিছু কিছু চ্যাপ্টার বিভিন্ন, যেরকম সাপ্তাহিক বিচিত্রা এবং অন্যান্য ম্যাগাজিনে এসছে। তো ওনার আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম 1993 31শে ডিসেম্বর। উনি খুব সুন্দর লিখতে পারতেন, হাতের লেখা চমৎকার ছিল। তো উনি তখন আমাকে আমার প্রশ্নের কিছু উত্তর দেন। আমি যেমন একটা প্রশ্ন করলাম যে আম্মা আপনার কেমন লাগলো, কারণ ওই স্মৃতিটা মনে আছে, কারণ 71 মুক্তিযুদ্ধের সময় আমার বয়স তখন 11, তো আমার তো বহু কথাই মনে আছে। উনি আমরা তখন অভুক্ত অবস্থায়, ইনফ্যাক্ট আমার মাথায় জটা, ওরকম একটা অবস্থায় আমরা আগরতলা বর্ডার দিয়ে বক্সনগর সোনামুড়া হয়ে আমরা কলকাতায় আসি। আর তখন আমাদের পুরো পরিবার তখন ডেথ লিস্টে। তো সে সময় আমরা এসে আমরা বাংলাদেশ হাই কমিশন চিফ অফ মিশন হোসেন আলী সাহেবের বাড়িতে উঠি। তো বাড়িতে উঠে আম্মা অপেক্ষা করছে, আম্মা আব্বুকে ফোন করলেন। তো আব্বু জাস্ট ফোনটা ধরে বললেন হ্যাঁ ও তোমরা চলে এসছো, আচ্ছা ঠিক আছে আমি রাতে আসবো। তো রাতে আসবেন, আর আমি বসে আছি যে আব্বু আসবেন, অধীর আগ্রহে বসা, আর আম্মাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার স্বামীর জন্য। তো এখানে আম্মা ওই ইন্টারভিউতে এই কথাটা লিখলেন। উনি বললেন, আমার জীবন ও ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে মিলনের মুহূর্তে তাজউদ্দিনের নির্ভুল সিদ্ধান্তের অমর ঘোষণা। গাঢ় ক্লান্তির ঘোরে প্রায় অসচেতন অবস্থায় প্রতিটি মুহূর্ত যেন কেটে যাচ্ছে, এই বুঝি এসে পড়লেন। রাত্রি 1:20 সময় তিনি এসে পৌঁছলেন ওই বাড়িতে। দরজায় টোকা টক টক টোকা দেওয়ার শব্দে ধর মরিয়ে দরজা খুলতেই দেখি হোসেন আলী। উদ্বিগ্ন স্বরে তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি আসেন নাই। কথা শেষ হওয়ার আগেই তিনি জবাব দিলেন, স্যার এসে গেছেন। করিডোরের ওপাশে দৃষ্টি ফেলতেই দেখি তাজউদ্দিন আমার দিকে এগিয়ে আসছেন। প্রায় 1 ফিট দূরে থাকতেই দাঁড়িয়ে গেলেন। আমি যেন হতভম্ব, অবাক দৃষ্টি নিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। তিনি থমকে গেলেন। সেই মুখে কি দেখেছিলাম অমন গভীর রাতে? ফেলে আসা 2 মাসের ভয়ঙ্কর ঘটনাবলী যে মর্মান্তিক বর্ণনা নিজ মুখে তাকে শোনাবো বলে যে ছক প্রায় নিশ্চিতভাবে সজ্জিত ছিল মনে, বাস্তবতার অসাধারণ শক্তি দিয়ে নিমিষে তা যেন আড়াল করে দিল। যাকে ছোঁয়া যায় না সে যে তখন মানুষ রূপে এক অসাধারণ মহামানব। দুজনের দৃষ্টি বিনিময়ের সময়কালটা ছিল 10-15 সেকেন্ড। অতি দ্রুত আর একটু কাছে সরে এসে বললেন, শোনো, আমি 6-7 মিনিট সময় হাতে নিয়ে এসেছি। এখন আমাদের মুক্তিযুদ্ধ চলছে। আমরা এক্সাইলে নির্বাসনে সরকার গঠন করেছি। আমি এবং ক্যাবিনেটের অন্য 4 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছি
যে দেশ পাকিস্তানের সেনামুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা কেউ ফ্যামিলির সঙ্গে থাকবো না। আর একটা কথা, কালকে এখান থেকে তোমাদের অন্য বাড়িতে সরিয়ে ফেলা হবে, কারণ এটা সরকারি অফিসারের বাসা। বলি তিনি ঘড়ির দিকে দেখলেন, এই সময়কালটা ছিল 5 থেকে 6 মিনিট। সেই মুহূর্তগুলিতে এমন গৌরবমণ্ডিত ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছিলাম, প্রত্যুত্তরের মাধ্যমে নয়, দারুণ শিহরণ জাগানো ঐক্যমত পোষণ করেছিলাম উদ্ভাসিত গভীর দৃষ্টি বিনিময়ের মাধ্যমে। তিনি বুঝেছিলেন, তারপর তিনি চলে গেলেন। সেই সময়কার ওই মহান সিদ্ধান্ত হাজার বছরে যেন এক অমূল্য উপাদান, চলন্ত জীবনের কত ঐতিহাসিক ঘটনার উত্থান পতনের সঙ্গে বারংবার তাকে নতুনভাবে আবিষ্কার করেছি, ক্ষুদ্র থেকে বৃহত্তর পরিসরে। এই যে কত বড় অমূল্য সাধনার প্রাপ্তি। ধন্যবাদ। আজকে আমরা তাকে আরো ভালোভাবে জানবো, চিনব।